হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা আজকে নিয়ে এসেছি বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। আমরা এরপরে উপপাদ্য যতগুলো উপপাদ্য আছে আমাদের উপপাদ্য পুরো সিরিজটা চালাবো। ওকে, দেখো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, থিওরেমস রিলেটেড টু সার্কেল। আমরা উপপাদ্য চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাদের আমি নাম্বার ডিস্ট্রিবিউশনটা একটু দেখাতে চাই। দেখো, তোমরা যদি সামেটিভ 3টা বের করো তাহলে বুঝতে পারবে যে জ্যামিতির উপরে টোটাল কত নাম্বার আছে আমাদের ফাইনালে। ওকে, দেখো জ্যামিতি থেকে আমরা যেটা তোমাদের সম্পাদ্য আছে সেটা আমরা কমপ্লিট করেছি, শুধু আমাদের উপপাদ্যটা থাকলো। উপপাদ্যটা এবার উপপাদ্যর আমরা সিরিজটা পুরো নেব। দেখো এখানে তোমাদের একটা সম্পাদ্য থাকবে 5 নম্বরের, একটা উপপাদ্য থাকছে 5 নম্বরে, আর 3 নম্বর তোমার এক্সট্রা জিওমেট্রি পড়ে থাকে, সেখান থেকে 3 নম্বর পাচ্ছ। ওকে, তাহলে টোটাল কত নাম্বার হলো? 13 নাম্বার। আর এখানে 2 নম্বরের শর্ট কোশ্চেন 3টা থাকবে তোমাদের, তাহলে 3 দুগুণে কত? 6 নাম্বার, যেটা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দেখতে পাচ্ছ। আর সত্য অথবা মিথ্যা থেকে থাকবে তোমাদের জ্যামিতি থেকে 1 নাম্বার, শূন্যস্থান পূরণ থেকে থাকবে 1 নাম্বার, বহুভিত্তিক প্রশ্ন মানে এ বি সি অপশন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে একটা চয়েস করে কারেক্ট অ্যান্সার করতে হবে। তাহলে টোটাল কত হলো? এখানে থাকলো 13, এখানে থাকলো 6, 13 6 19, তারপরে এখানে 1 20 21 22, তাহলে টোটাল জ্যামিতির উপরে তোমাদের 22 নাম্বার। তাহলে তোমরা আমার সাথে পুরো ডিটেলসে যদি এগুলো করতে চাও, ওকে, তাহলে ভিডিওগুলো কন্টিনিউ দেখবে তোমরা 22 নাম্বার ইজিলি পেয়ে যাবে। ওকে, আর দেখো আর বলে থাকি তোমাদের যে পাটিগণিত আমরা কমপ্লিট করেছি, পাটিগণিত পুরো সিরিজটা দেখবে, প্লে লিস্টে গিয়ে খুঁজবে। বীজগণিত পুরো কমপ্লিট করেছি, ত্রিকোণমিতি পুরো কমপ্লিট করেছি, পরিমিতিও পুরো কমপ্লিট করেছি, রাশিবিজ্ঞানও টোটালটা আমাদের কমপ্লিট আছে। শুধু জ্যামিতির পার্টটা, শুধু উপপাদ্যটাকেও করে নিই, সম্পাদ্য আমাদের কমপ্লিট। ওকে, চলো তাহলে আমরা শুরু করি। দেখো তোমাদের অধ্যায় 3, তোমাদের পেজ নাম্বারটা বলে দিই, 49 পেজ। এটা পার্ট 1 ভিডিও আমাদের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য বা থিওরেমস রিলেটেড টু সার্কেল। চলো এই চ্যাপ্টার আমরা ডিটেলসে পড়বো, তার সাথে আমরা কোশ্চেনের সলভগুলো করব। ওকে, তার সাথে উপপাদ্যগুলো আমরা বুঝিয়ে দেবো বা ইম্পর্টেন্ট উপপাদ্য যেগুলো সেগুলো বলে দেবো। দেখো কি বলেছে, প্রতি রবিবার আমরা ভাই বোনেরা বাড়ির কাজে ব্যস্ত থাকি। বেশ কিছুদিন হলো আমরা বাড়ির চাবিগুলি সময় মতো খুঁজে পাচ্ছি না। ওকে, এদিকে ওদিকে ছড়িয়ে থাকছে, তাই আজ আমরা ঠিক করেছি চাবিগুলি ঠিক মতো সাজিয়ে আলাদা আলাদা রিংয়ে রাখবো। আমরা সাধারণত চাবি কী করি? একটা রিং দিয়ে রাখি, ওকে, যাতে চাবিটা খুঁজে পাওয়া যায়। আমার ভাইয়ের অনেকগুলি গোলাকার ও ত্রিভুজাকার চাবির রিং আছে। সেগুলি হলো, দেখো রিংগুলো কীরকম শেপ নিয়ে আছে বা আকার নিয়ে আছে। দেখো বৃত্তের আকার, এটা ছোট বৃত্ত, কোনোটা হচ্ছে বড় সার্কেল বা বড় বৃত্ত, কোনোটা ত্রিভুজাকৃতি, আর কোনোটা আবার বৃত্ত কিন্তু এটা সবচেয়ে ছোট, তারপরে এটা বড়, তারপরে এটা একটু মাঝারি টাইপের। ওকে, তাহলে এরকম হচ্ছে রিংগুলো। তাহলে কি বলেছে, দেখছি ত্রিভুজাকার রিংটি গোলাকার চাবির রিংয়ের মধ্যে পাশের ছবির মতো আটকে গেছে। দেখো এটাকে তুলে যদি আমি এখানে রাখি, তাহলে দেখো ঠিক একদম বৃত্তের কি ভিতরে হয়ে গেল, তাই না? তো বলছো গোলাকার রিংটি ত্রিভুজাকার রিংয়ের প্রায় পরিবৃত্ত না অন্তর্বৃত্ত এর মতো। তাহলে দেখো আমরা এরকম পরিবৃত্ত আমরা শিখেছি, এই চ্যাপ্টারটা আগে কমপ্লিট করে দিয়েছিলাম আমরা পরিবৃত্ত। তাহলে এই যে শীর্ষবিন্দু ধরে আমরা কি একটা বৃত্ত আঁকতে পারি, তাহলে এটার নাম কি? পরিবৃত্ত। তাহলে এখানে কি হবে? পরিবৃত্ত। ওকে, পরিবৃত্ত। বুঝতে পেরেছ নিশ্চয়ই? আর অন্তবৃত্ত কিভাবে থাকে? অন্তবৃত্ত তো ঠিক কি থাকে? ত্রিভুজের ভিতরে থাকে, সেটাকে এবার অন্তবৃত্ত। সেই চ্যাপ্টারটাও আমি করেছি, তোমরা একটু দেখে নিও। দেখো বলছে এবার আমরা মোটা শক্ত পিচ বোর্ডের বৃত্ত ক্ষেত্রাকার চাকতি তৈরি করলাম। পিচ বোর্ড যে আমরা এক্সাম বোর্ড যেটাকে বলে, সেই বোর্ডটাই কী হচ্ছে? বৃত্তক্ষেত্রাকার চাকতি তৈরি করেছে। দেখো একটি আংটা লাগিয়ে দেওয়ালে আটকিয়ে দিলাম। দেখো এটা দেওয়ালে আটকে দিয়েছে। এই পিচ বোর্ডে পিরেক মানে যেটা কাটি আমরা মারি আটকে চাবির রিংগুলি ঝুলিয়ে রাখবো। আরও কিছু গোলাকার আমরা চাবির রিং তৈরি করলাম। তারপরে কি বলেছে দেখো, বলেছে যে আমি বৃত্তাকার চাবির রিংগুলি খাতায় আঁকি ও কি পাই দেখি। ওকে, তাহলে দেখছি খাতায় আঁকা প্রতিটি বৃত্ত খাতার
তলটিকে 3টি অংশে ভাগ করেছে। বৃত্তের ভিতরের অংশ দেখো গ্রিন কালারের দিয়েছে, ওকে, ব্লু কালারের দিয়েছে বা স্কাই কালারের বলতে পারো। আর বৃত্ত ও বৃত্তের বাইরের অংশ সেটাকে ইয়েলো কালারের দিয়েছে, ওকে। বৃত্ত এবং বৃত্তের বাইরের অংশ, তাহলে বৃত্ত ও বৃত্তের বাইরের অংশ মিলে বৃত্তাকার ক্ষেত্র বা সার্কুলার রিজিয়ন তৈরি করে। কি বলেছে যে বৃত্তের ভিতরের অংশ মিলে বৃত্তাকারের ক্ষেত্র, আমরা জানি বৃত্তাকারের ক্ষেত্রকে টোটালটা এই যে স্কাই কালারের যে আছে এটা কি সার্কুলার রিজিয়ন তৈরি করে। এই যে বৃত্তের বাইরের অংশ এটা হচ্ছে আমার বৃত্তটা, বৃত্তের বাইরের অংশ দেখতে পাচ্ছ ইয়েলো কালার দেওয়া আছে, আর বৃত্তের ভিতরের অংশকে স্কাই কালারে দিয়েছে। কি বলেছে, আমি আমার খাতায় স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত আঁকি ও তার সঙ্গে সংযুক্ত কিছু বিষয় জানার চেষ্টা করি। একটি বৃত্ত এঁকেছি যার কেন্দ্র 0 ও এবং ব্যাসার্ধ হচ্ছে ও থেকে, আমি যে কোনো একদিকে ব্যাসার্ধ টানতে পারি, ও থেকে এই দিকটা আনতে পারি। তাহলে বৃত্ত অসংখ্য বিন্দু দ্বারা গঠিত, অবশ্যই অসংখ্য বিন্দু আছে, দেখো বৃত্তটার মধ্যে অসংখ্য বিন্দু আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, ওকে। তো দেখছি বৃত্তের প্রতিটি বিন্দুর কেন্দ্র থেকে ড্যাশ, তাহলে কি কেন্দ্র থেকে সমদূরত্ব মানে সমান, এখান থেকে এটার কি দূরত্বগুলো সমান, তাহলে এটা কি বৃত্তের প্রতিটি বিন্দু কেন্দ্র থেকে সমদূরবর্তী। আমরা লিখব মানে সমানকে ম্যাথমেটিক্স ল্যাঙ্গুয়েজে সমদূরবর্তী বলবে, ওকে। দয় দৈর্ঘ্য বসির দূরবর্তী, ওকে। তাহলে বৃত্তের প্রতিটি বিন্দু কেন্দ্র থেকে কি সমদূরবর্তী। তোমাদের ছবিটা যদি আমি এঁকে দিই, বৃত্ত সম্পর্কে তোমাদের নিশ্চয়ই ধারণা আছে যে একটা বৃত্ত যখন আমরা কম্পাসের সাহায্যে আঁকবো তখন এখানে কি কম্পাসের কাঁটা বসবে, তারপরে পেন্সিলটা ঘুরবে। তাহলে দেখো এখান থেকে তুমি যে কোনো একটা বিন্দু টানো, এগুলো অসংখ্য বিন্দু আছে তাই না, তুমি যেদিকেই টানো এদের দূরত্ব কি সমান পাচ্ছ, কারণ বৃত্তের কেন্দ্র থেকে, এটা ও যদি কেন্দ্র হয় তাহলে বৃত্তের কেন্দ্র থেকে প্রত্যেকটা ব্যাসার্ধ কি সমান আমার, তাই তো, প্রত্যেকটা ব্যাসার্ধ কি সমান। তাহলে অসংখ্য বিন্দু আছে, তাহলে এগুলো কি এই যে দৈর্ঘ্যগুলো আছে প্রত্যেকটি সমান, তার জন্য এগুলো সমদূরবর্তী, ওকে। চলো নেক্সট পেজ কি বলেছে দেখি। ঠিক পরের পেজে দেখো পেজ নাম্বার 50-তে কী বলেছে, বৃত্ত হলো একটি সমতলে অসংখ্য বিন্দুর সমষ্টিকে কালেকশন বলবো, যারা প্রত্যেকে ওই সমতলের একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী। সেটা আমরা দেখলাম যে একটি বৃত্তের কেন্দ্র থেকে প্রত্যেকটা কি সমদূরবর্তী আছে, ওকে। বিন্দুগুলির সমষ্টিও হয়, ওকে। যে অনেকগুলো বিন্দু দেখলাম একটা বৃত্তের, তো বলছে ওই নির্দিষ্ট বিন্দুটি হলো ড্যাশ এবং কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশ হলো ড্যাশ। তাহলে আমরা কি লিখব, যে ওই নির্দিষ্ট বিন্দুটি হলো, ওকে, কেন্দ্র। নির্দিষ্ট বিন্দুটা আমার কি, সেটা হচ্ছে কেন্দ্র। দেখো পিকচারটি তোমাদের আরেকবার দেখিয়ে দিই, যে নির্দিষ্ট যেটা বিন্দু আছে এটাই তো আমার নির্দিষ্ট বিন্দু। আরেকবার যদি বৃত্তটা এঁকে নিই তাহলে এখানে দেখো একটা নির্দিষ্ট বিন্দু, ওকে, এই স্থির আছে, একে ধরে আমরা ব্যাসার্ধগুলো টানছি, তাহলে এটাকে কি বলবো, এটাকে আমরা কি বলবো, ও কেন্দ্র। তাহলে এটাকে হচ্ছে কেন্দ্র। এবং কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দুতে, বলছে কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দু, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, পর্যন্ত অঙ্কিত সরল রেখাংশ হলো, সেটা কি আমরা কি জানি, এখান থেকে আমি যদি এটা টানি এটার নাম কি, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে হবে ব্যাসার্ধ, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো তারপরে কি বলেছে দেখো, বলেছে আমি বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু যোগ করে কীরকম সরলরেখাংশ পাই দেখি। তাহলে ও কেন্দ্র বৃত্তের উপরে দেখো এখানে অনেকগুলো নাম দিয়েছে, এ বি সি ডি ই এফ জি, ওকে, বিন্দুগুলি নিলাম। এবার এই বিন্দুর সঙ্গে বি সি ডি ই এফ জি বিন্দুগুলি কি যোগ করে যথাক্রমে, দেখো আমি যদি যোগ করে দিই, এ থেকে যোগ করব, এ থেকে বি, এ থেকে সি, এ থেকে ডি, এ থেকে ই, এ থেকে এফ, এ থেকে জি, কীরকম হবে ছবিটা দেখো। এটা যদি আমার বৃত্ত হয়, এটা যদি কেন্দ্র হয়, তাহলে এখানে একটা বিন্দুর নাম দিলাম এ, এখানে নাম দিলাম আমি বি, এটা হচ্ছে আমার সি, তারপরে একটা ডি, তারপরে আছে ই, তারপরে এফ, এরকম লাস্ট যেটা বিন্দু বলেছে সেটা জি। তাহলে কি বলেছে, এ থেকে আমাকে বি যোগ করতে বলেছে, এ থেকে জি যোগ করো, প্রত্যেকটা এ থেকে আমাকে যুক্ত করতে হবে, ওকে, প্রত্যেকটাকে এ থেকে আসবে, সেটাই করেছে দেখো এ থেকে। তো কি বলেছে দেখো,
যে যথাক্রমে কি পেলাম, এবি পেলাম, এসি পেলাম, এডি পেলাম, এখানে এই পাবো, এএফ পাবো, এজি পাবো, সরলরেখাংশ পেলাম। এটুক তো ক্লিয়ার হয়েছে তোমাদের। তারপরে কি বলেছে দেখো, 3 নম্বর অপশন বলছে এই এবি, এসি, এডি, এই, এএফ, এজি, এই যেগুলো পেলাম, সরলরেখাংশগুলিকে কি বলা হয়? খুবই ইম্পর্টেন্ট। ওকে, এগুলো সম্পর্কে জানতে হবে তোমাদের। এবি, এসি, এডি, এই, এফ এবং ও এজি, এই সরলরেখাংশগুলিকে ও কেন্দ্রবৃত্তে জ্যা বলা হয়, যেটাকে কট বলা হয়। মনে থাকবে তাহলে জ্যা কোনগুলোকে বলা হয়, এগুলো প্রত্যেকটাকে আমরা কি করব, বৃত্তের জ্যা। ওকে, তাহলে এরভাবে কতগুলো যদি আসে কোশ্চেন যে বৃত্তের কতগুলি জ্যা থাকতে পারে, তাহলে অসংখ্য জ্যা থাকতে পারে। ওকে, বৃত্তের অসংখ্য জ্যা থাকতে পারে, আরও আমরা রাখতে পারি, আরও এখান থেকে টানতে পারি, আবার এখান থেকে টানতে পারি, তাই না? তাহলে বৃত্তের জ্যা কোনগুলো, এই সব হচ্ছে বৃত্তের জ্যা, যেটাকে কোডও বলা হয়। অর্থাৎ বৃত্তের উপরে যে কোনো বিন্দু সংযোগ সরলরেখাংশকে ওই বৃত্তের জ্যা বলা হয়। তাহলে এটা একটু পড়বে তোমরা জাস্ট, যে বৃত্তের উপরের যে কোনো বিন্দুর সংযোগ মানে দুজনের যোগফলের কথা বলেছে, সরলরেখাংশকে ওই বৃত্তের জ্যা বলা হয়। পাশের ছবিতে দেখছি এবি সরলরেখাংশটি, তাহলে এবি সরলরেখাংশটি কি দেখো, এবি সরলরেখাংশটি কি এখানে জ্যা। ওকে, কিন্তু বলছে সিডি, সি থেকে ডি সরলরেখাংশটি ড্যাশ নয়। তাহলে সিডি বলতে এইটুকের কথা বলেছে দেখো, সি থেকে ডি এটা কি জ্যা, জ্যা তো এগুলোকে বলবো না, তাহলে এটা জ্যা নয়, ড্যাশ নয়, তাহলে কি নয়, জ্যা নয়। জ্যা আমরা জানি এরকম হয়। ওকে, তাহলে এটা কখনোই জ্যা নয়, এই সি থেকে ডি এটা কি, এটা জ্যা নয়, এটা কিন্তু বৃত্তচাপ। ওকে, এগুলোকে বৃত্তচাপ বলা হয়। দেখো তারপরে কি বলেছে দেখো, এবার পরে দেখো কি বলেছে যে বৃত্তের বৃহত্তম জ্যা। ওকে, বৃহত্তম জ্যা ব্যাস ডায়ামিটার না ব্যাসার্ধ ডায়ামিটার। ব্যাসকে ইংলিশে বলা হয় ডায়ামিটার, ব্যাসার্ধকে ইংলিশে বলা হয় রেডিয়াস। ওকে, এগুলো মনে রাখবে যারা সায়েন্স নিয়ে পড়বে, ব্যাসার্ধকে রেডিয়াস বলা হয়, ব্যাসকে ডায়ামিটার বলা হয়। তো বলছে বৃত্তের বৃহত্তম যেটা জ্যা সেটাকে কি বলবো, ব্যাস বলবো না ব্যাসার্ধ বলবো? দেখো বৃহত্তম জ্যাকে আমরা সবসময় ব্যাস বলবো। কেন, চলো এটা আমি বলে দিচ্ছি যে কেন বলবো ব্যাস। দেখো এখানে যে আমরা ছবিটা আঁকলাম, বা আরেকবার যদি ছবিটা এঁকে দিই তোমাদের, যে ধরো এটা আমার এ থেকে এটা ধরো আমার কেন্দ্র। ওকে, এটা কি বি, তারপরে এখানে আমার সি ধরে নাও, তাহলে এ থেকে সি যুক্ত করি, এখানে ধরো একটা বিন্দু সেটা ডি, তাহলে এ থেকে ডি যোগ করো, আর এই বরাবর দেখো না একটা এ বি সি ডি ই আছে। ওকে, তাহলে এ ই। ওকে, এটা ধরো নাও কেন্দ্রটা এটা। ওকে, তারপরে এখানে ইর পরে এফ, তারপরে এ বি সি ডি ই এফ, তারপরে কি আসবে জি, এরকম আছে। তাহলে দেখো এখানে যদি আমি বলি যে সবচেয়ে বৃহত্তম জ্যা কোনটা, দেখো তো এটা কিন্তু একটু হলো ছোট আছে, দেখো এটা একদম ব্যাস বরাবর আছে, তাহলে এটা সবচেয়ে কি বড়। এটা এদিকে এসেছে মানে কি একটু কমেছে এর চাইতে, এটাও কমেছে, এটা যত এদিকে যাচ্ছে দেখো, যত এদিকে যাবে সেটা কি কমতেই আছে, দেখো কমছে, তাই না? যত আমি এদিকটায় আসবো তাহলে কম। যদি বলে যে সবচেয়ে বৃহত্তম জ্যার নাম কি, তাহলে মনে রাখবে সেটা হচ্ছে বৃত্তের কি ব্যাস। ওকে, বৃত্তের ব্যাস কোনটাকে বলা হয়, যেটা একদম কেন্দ্র বরাবর যায়, কেন্দ্র বরাবর যায়। ওকে, এই টোটালটাকে কি বলা হয়, ব্যাস বলা হয়। তাহলে এটাও একটা জ্যা, কিন্তু এই জ্যাটার নাম কি বৃহত্তম জ্যা, কিন্তু এর নাম কি ব্যাস। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা ব্যাস। ওকে, তাহলে তোমাদের যে কোনো একটা অ্যান্সার দিতে ব্যাস না ব্যাসার্ধ, অবশ্যই কী হবে, ব্যাস। সুতরাং ব্যাস বৃত্তের একটি কি হবে বলো, ব্যাস বৃত্তের একটি, ব্যাস বৃত্তের একটি, তাহলে কি জ্যা বলতে পারি, বৃত্তের জ্যা। ওকে, তাহলে ব্যাসও একটা বৃত্তের কি দেখলাম যে জ্যা, কিন্তু বৃত্তের যে কোনো জ্যাই ব্যাস না। অবশ্যই যে কোনো জ্যাকে আমরা তো ব্যাস বলতে পারি না, তাই তো? দেখো ব্যাস শুধু একটাই হবে, বা এইভাবেও হতে পারে, দুটো হবে, অনেকগুলো হতে পারে। দেখো এই বরাবর হতে পারে, কিন্তু একদম কেন্দ্র দিয়ে যেতে হবে। যেমন এখান থেকে যদি আমি একটা ব্যাস টানতে পারি, এরকম অনেকগুলো জ্যা হতে পারে, কিন্তু এর একটাই শর্ত, সেটা কি যেতে হবে, কেন্দ্র দিয়েই যেতে হবে। ওকে, তাহলে আমি যদি বলি যে যেমন এবি কি ব্যাস না,
এবি কখনো ব্যাস নয়, এটা কেন্দ্র দিয়ে যায়নি। ওকে, তাহলে এই কি ব্যাস? অবশ্যই ব্যাস। তাহলে এই জ্যা কিন্তু বাট একটা ব্যাস। কিন্তু আমি যদি এ এফ, এটা কি জ্যা, কিন্তু এটা কি ব্যাস না, কেন্দ্র দিয়ে যায়নি, কেন্দ্র দিয়ে যেতে হবে। তাহলে কেন্দ্র দিয়ে যতগুলো যাবে সবগুলো কি ব্যাস। তাহলে একটা বৃত্তের কতগুলো ব্যাস থাকতে পারে? অসংখ্য, অসংখ্য ব্যাস থাকতে পারে, আর অসংখ্য জ্যাও থাকতে পারে। ওকে, কিন্তু ব্যাসের শর্ত কি? সেটাকে কেন্দ্র দিয়েই যেতে হবে। আর জ্যার শর্ত কি? সে কেন্দ্র দিয়েও যেতে পারে, বাকি সব দিকে যেতে পারে। ওকে, বুঝতে পেরেছ নিশ্চয়ই? তাহলে বৃত্তের যে কোনো জ্যাই কিন্তু ব্যাস নয়। হাতে কলমে এবার দেখো কি বলেছে। বলেছে যে 1 নম্বর পয়েন্ট, যে খাতায় একটি বৃত্ত এঁকে ওই বৃত্তাকার ক্ষেত্রটি কেটে নিলাম যার কেন্দ্র হচ্ছে ও। ওকে, এবার বৃত্তাকার ক্ষেত্রটি ও বিন্দু বরাবর এমনভাবে সমান 2 ভাঁজ করলাম যাতে একটি অংশ অপর অংশের সঙ্গে মিলে যায়। তাহলে লাইনটা কি বলেছে দেখো, এবার বৃত্তাকার ক্ষেত্রটি ও বিন্দু বরাবর, মানে ও বিন্দু বরাবর আমরা যদি এটাকে ভাঁজ করে নিই, ওকে, মানে এভাবে ভাঁজ করব, তো সমান 2 ভাঁজ করলাম যাতে একটি অংশ অপর অংশের সঙ্গে কি মিলে যায়। তাই এটা মিলে যাবে। তো কি বলেছে দেখো, যে এবার ভাঁজ খুলে এবি ব্যাস পেলাম যা ও বিন্দুগামী। দেখো আমি যখন ভাঁজটা খুলে দিলাম তাহলে কি পাবো? আবার বৃত্তটা পাবো যেটা ও বরাবর গেল। এবার নেক্সট 4 নম্বর অপশন দেখো কি বলেছে। বলছে বৃত্তের উপর বি বিন্দু, বৃত্তের উপর একটা বি বিন্দু ছাড়া অপর যে কোনো বিন্দু দুটি, যেমন সি ও ডি। ওকে, সি ও ডি নিলাম। দেখো সি ও কি নিয়েছে? ডি নিয়েছে। ওকে, এবং এসি, এ থেকে সি, এবং এসি এবং এডি বরাবর ভাঁজ করে ও খুলে এসি ও এডি জ্যা পেলাম যা ও বিন্দুগামী নয়। দেখো ও বিন্দুগামী নয়, আমরা যদি আবার ভাঁজ করি এইটুকু অংশ তাহলে সেটা কি ও বিন্দুগামী যাচ্ছে না, আবার এইটুকু যদি ভাঁজ করি সেটা ও বিন্দুগামী যাচ্ছে না। 5 নম্বর অপশন দেখো কি বলেছে। দেখো 5 নম্বর পয়েন্ট বলেছে যে ভাঁজ করে এবি ব্যাসের সঙ্গে, মানে এবি ব্যাসের সঙ্গে আমি যদি এটা ভাঁজ করে দিই, এসি ও এডি জ্যা দুটি মিলিয়ে দেখছি যে এবি, এখানে দেখো এবি সবসময় কি এসির চাইতে বড় হবে। আমি বলেছি যেটা কেন্দ্র বরাবর যায় সেটা সবসময় কি বড় থাকে। তাহলে কোনটা দেবো? গ্রেটার দেন দেবো না লেস দেবো? আমরা অবশ্যই গ্রেটার দেন দেবো। আবার এবি বড় না এডি বড়? তাহলে অবশ্যই এবি বড় এডির চেয়ে, তাহলে এখানেও কী হবে? আমার গ্রেটার দেন। দুটোতেই আমার কি হচ্ছে? গ্রেটার দেন। ওকে, সবসময় এবিটা কিন্তু বড়ই হচ্ছে। হাতে কলমে পেলাম বৃত্তের ব্যাস ওই বৃত্তের বৃহত্তম জ্যা। তাহলে এই লাইনটা মনে রাখবে যে বৃত্তের ব্যাসই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। প্রত্যেকটা ব্যাসই, বৃত্তের প্রত্যেকটা ব্যাসই কিন্তু একটা জ্যা। এই যে আমি বললাম যে কেন্দ্র বরাবর যতগুলো আমি ব্যাস আঁকতে পারি, সবগুলোই কিন্তু জ্যা। কিন্তু প্রতিটা জ্যা কখনোই ব্যাস নয়, যেটা কেন্দ্র দিয়ে যাবে সেটাই একমাত্র ব্যাস। ওকে, এটা মনে রাখবে। তো বৃত্তের ব্যাস একই বৃত্তের বৃহত্তম জ্যা, এগুলো ধরে কিন্তু কোশ্চেন আসতে পারে। ওকে, এগুলো একটু মার্ক করে নিও। চলো নেক্সট পেজ। এবার পরে দেখো কি বলেছে, যে আমার ছোট ভাইয়ের বন্ধু রাবেয়া আমাদের সঙ্গে এই মজার কাজে যোগ দিল। সে তার এক জোড়া বৃত্তাকার চুড়িটা দেখবে, তোমরা যে চুড়িগুলো পরো, মেয়েদের কথা বলছে, যারা চুড়ি পরছো দেখবে ওটা কি একদম বৃত্তর মতো, তাই তো? একদম বৃত্তকার। কিন্তু কি বলেছে দেখো, যে কিন্তু তার একটি চুড়ি ভেঙে 2 টুকরো হয়ে গেল। তাহলে দেখো চুড়িটা ভেঙে 2 টুকরো হয়ে গেছে। বলছে আমি ভাঙ্গা টুকরো দুটি জুড়ে বা পাশাপাশি রেখে আগের বৃত্তাকার চুড়ি পাওয়ার চেষ্টা করি। চুড়িটি এক্স, দেখো চুড়িটি হচ্ছে এক্স ও ওয়াই বিন্দুতে ভেঙেছে, এক্স ও ওয়াই বিন্দুতে ভেঙেছে। যাওয়ায় এক্স থেকে ওয়াই পর্যন্ত একটি বৃত্তের টুকরো পেয়েছি, এটা একটা বৃত্তের টুকরো পেয়েছে। তারপরে কি বলেছে দেখো 4 নম্বর পয়েন্টটা, বৃত্তের এই টুকরোকে কি বলবো? এই যে টুকরোটা যে পেলাম, এই টুকরোটাকে কি বলবো? বলছে এক্স থেকে ওয়াই পর্যন্ত বৃত্তের টুকরোকে মনে রাখবে বলা হয় বৃত্তচাপ বা আর্ক বলে। তাহলে এরকম আমরা যখনই দেখব যে হয়তো এখানেও একটা পয়েন্ট থাকতে পারে, এখানেও একটা পয়েন্ট থাকে, এগুলো সবগুলোকে আমরা কী বলবো? বৃত্তচাপ। তো আমরা যদি একে দেখাই তাহলে বৃত্তচাপ কীরকম হবে? এটা ধরে নাও টোটাল আমার একটা চুড়ি,
এখানেও ভেঙেছে, এই দুই সাইডে ভেঙেছে, তাহলে এই যে অংশটা এটা কি বৃত্তচাপ। এখানেও ভাঙতে পারতো, তাহলে এটা একটা বৃত্তচাপ। এখানেও ভাঙতে পারতো, তাহলে এটা একটা বৃত্তচাপ। এখানে এই যে কাটছি না, এই প্রত্যেকটা টুকরো গিয়ে একটা বৃত্তচাপ। ওকে, তাহলে এভাবে একটা কি হয় বৃত্তচাপ, এভাবে একটা বৃত্তচাপ, এভাবে একটা বৃত্তচাপ, এভাবে একটা বৃত্ত। প্রত্যেকটা বৃত্তচাপকে যদি আমরা যুক্ত করে দিই, যোগ করে দিই, তাহলে একটা কি পাচ্ছি, বৃত্ত পাচ্ছি। ওকে, তাহলে মনে রাখবে যে বৃত্তচাপটা কি, এবং লেখা হয় কিভাবে, দেখো বৃত্তচাপকে লেখা হয় এক্স ওয়াইকে যখন আমরা লিখব, তাহলে আমি যদি দেখাতে চাই সাইন দিয়ে যে এখানে ধরে নাও এটা এক্স, এটা ধরে নাও আমার ওয়াই, তাহলে কীভাবে লিখবো, এক্স ওয়াই তো লিখবো জানি, কিন্তু বৃত্তচাপ যেহেতু কার্ভ আকারে আছে দেখো এরকম, তার জন্য এটাকে সাইনটা আমরা কী দেবো, বৃত্তচাপ আকারে দেবো। ওকে, তাহলে এই ছোট দৈর্ঘ্যের চাপটি উপচাপ বা মাইনর আর্ক, এটাকে আমরা বলবো উপচাপও বলতে পারি। ওকে, এই যে ছোট যে আমরা পেলাম এই টুকরোটা, সেটা কি উপচাপ বা মাইনর আর্ক, এবং বড় দৈর্ঘ্যের চাপটি হচ্ছে অধিচাপ। এই যে বড়, এই যে টোটালটা যে দেখতে পাচ্ছি সেটা কি অধিচাপ। তাহলে মাইনর আর মেজর এই দুটো মনে রাখবে, অধিচাপ আর কি উপচাপ। ওকে, তাহলে উপচাপটির নাম কি এক্স ওয়াই, কেন কি এটা ছোট্ট একটা চাপ উপচাপ। আর অধিচাপটির নাম কি বড় চাপটা, সেটা হচ্ছে এক্স। দেখো এখানে পরের ছবিতে দিয়েছে যে এক্স পি ওয়াই, এক্স পি ওয়াই তিনজনকে একসাথে আমি একটা চাপ আকারে লিখবো, তাহলে এই টোটাল বড় চাপটাকে বলা হয় অধিচাপ, আর ছোট চাপটাকে বলা হয় উপচাপ, এটা মনে রাখবে। তারপর কি বলেছে, তাহলে মাইনর আর মেজর বুঝে গেছো। যদি দুটি বৃত্তচাপের দৈর্ঘ্য সমান হয়, যদি দুটি বৃত্তচাপের দৈর্ঘ্য সমান হয় সেক্ষেত্রে কি পাবো, তো দেখো কি বলেছে যে দুটি বৃত্তচাপের দৈর্ঘ্য সমান হলে এক্স ও ওয়াই বিন্দু দুটি বৃত্তের কোনো ব্যাসের প্রান্তবিন্দু হবে এবং সেক্ষেত্রে অর্ধবৃত্ত বা সেমি সার্কেল পাবো। আরেকবার বলছি, দুটি বৃত্তের দৈর্ঘ্য সমান হলে, দুটি বৃত্তচাপের দৈর্ঘ্য সমান হলে, দেখো এই বৃত্তচাপ এখানে তো পিকচারটা দেওয়া নেই, তাহলে দেখো আমি যে দেখিয়ে দিই তোমাদের, দুটি বৃত্তচাপ, এটা ধরুন একটা আমার চাঁদাকে আমার বৃত্তচাপ ধরতে পারি। ওকে, ঠিক এখান থেকে আমি কি করলাম, নিচে একটা চাঁদা তৈরি করলাম, তো দুটোই কিন্তু সমান। তো দুটো যখন সমান হয়ে গেল, তাহলে কি হয়ে গেল, একটা বৃত্ত। কিন্তু কি বলেছে যে দুটি বৃত্তচাপের দৈর্ঘ্য সমান হলে এক্স ও ওয়াই বিন্দু দুটি, যেহেতু এখানে এক্স আর এখানে কি ওয়াই, এখান থেকে আমি এভাবে এঁকেছি, আবার নিচেও গিয়েছি সেম মাপে, তো দুটি বৃত্তের কোনো ব্যাসের প্রান্তবিন্দু হবে, অবশ্যই এটা ব্যাসের প্রান্তবিন্দু, দেখো কেন্দ্র বরাবর গেছে এরা। ওকে, প্রান্তবিন্দু হবে এবং সেই ক্ষেত্রে অর্ধবৃত্ত পাবো। সেক্ষেত্রে আমরা এটা কি পাবো, অর্ধবৃত্ত, বা আমরা অনেক সময় চাঁদা দেখে থাকি, সেটা কি আমাদের অর্ধবৃত্ত। ওকে, আরেকবার বলছি, ধরো আমি এখানে আমার কাটা বসালাম, তাহলে পেন্সিলটা ধরো এখানে কোথাও রাখলাম, এইদিকে কোথাও রাখলাম, তাহলে এইভাবে যদি ঘুরিয়ে দিই আমরা, সেম মাপ না নড়িয়ে আমি কি করব, নিচের দিকে ঘোরাবো, তাহলে এটা কি বৃত্ত হয়ে গেল। এবার এটা এক্স ধরো, এটা ওয়াই, এটা ও, তাহলে যুক্ত করে যদি, তাহলে কি পাচ্ছি আমরা, ব্যাস পাচ্ছি, কেন্দ্র দিয়ে যাচ্ছে, সেটা কি ব্যাস। তাহলে মনে রাখবে যে দুটি বৃত্তের কোনো ব্যাসের প্রান্তবিন্দু হবে এক্স ওয়াই, যদি বৃত্ত চাপ দুটি কি সমান হয়, তাহলে সেটা কি হবে পরবর্তী অর্ধবৃত্ত। আবার সম্পূর্ণ বৃত্তটি দৈর্ঘ্য হলো কি পরিধি বা সার্কামফারেন্স। দেখো টোটালটা কি, মানে প্রথমে অর্ধ চাপ আঁকলাম, আবার অর্ধ চাপ, এবার টোটালটাকে আমরা কি বলবো, টোটালটাকে বলবো আমরা পরিধি। টোটালটা হচ্ছে এই বৃত্তের কি পরিধি। ওকে, তাহলে পরিধি মানে বুঝবে যে টোটাল বৃত্তটারই কথা বলেছে। তাহলে এই টার্মটা যদি আমরা মনে রাখি, ইংলিশ টার্মটা সেটা হচ্ছে সার্কামফারেন্স। ওকে, সার্কামফারেন্স বলতে পারো, পরিধিকে ইংলিশে বলে সার্কামফারেন্স। তারপরে কি বলেছে দেখো, যে আমার ভাই রাবেয়ার আঁকা বৃত্তে একটি জ্যা এবি এঁকেছে, যা ওই বৃত্তের ব্যাস নয়। এবি এঁকেছে বাট সেটা ব্যাস নয়। এর ফলে বৃত্তাকার ক্ষেত্রটি যে দুভাগে বিভক্ত হয়েছে প্রতিটি ভাগকে আলাদা রং দিয়েছে। চলো নিচে ছবিটা দেওয়া আছে। ওকে, এই ছবিটার ক্ষেত্রে এরপরে দেখো কি বলেছে, 5 নম্বর অপশনটা বলেছে যে এবি যে বৃত্তাকার ক্ষেত্রটিকে যে দুটি ভাগে ভাগ করেছে প্রতিটি ভাগকে কি বলা হয়। দেখো প্রতিটি ভাগকে বৃত্তাংশ বা সেগমেন্ট বলা হয়। এই যে দেখতে পাচ্ছ একটা অধিবৃত্তাংশ, একটা হচ্ছে অপবৃত্তাংশ। আমরা একটু আগেই দেখলাম যে অধিবৃত্তাংশ মানে বড়টাকে, দেখো এটা কি কালার দেওয়া আছে, রেড অনেকটা। ওকে, আর এটা একটু বেগুনি কালারে দেওয়া আছে। দেখো টোটালটাকে, বড়টাকে কি বলবো অধিবৃত্তাংশ, আর ছোটটাকে বলবো উপবৃত্তাংশ। একটু আগে যে আমরা পড়লাম উপচাপ আর অধিচাপ সেম,
এটা চাপ ছিল, অধিচাপ, এটা উপচাপ। উপচাপ মানে কি ছোটটা, মাইনর, আর মেজর কাকে বলবো, বড়টাকে। তাহলে সেম এখানে আমার বড়টাকে, অধিবৃত্তাংশটাকে কি বলবো এখানে, সেটা হচ্ছে আমাদের বড়টাকে অধিবৃত্তাংশ বলবো আর ছোটটাকে উপবৃত্তাংশ বলবো। তাহলে প্রতিটি ভাগকে বৃত্তাংশ বা সেগমেন্ট বলা হয়, অর্থাৎ কোনো বৃত্তের একটি জ্যা ও একটি চাপ, ওকে এটা হচ্ছে জ্যা, দেখো এই বরাবর জ্যা, আর একটি চাপ দ্বারা গঠিত ক্ষেত্রকে বৃত্তাংশ বা সেগমেন্ট বলা হয়। ওকে, তাহলে একটা যদি আমরা বৃত্ত নিই, ওকে তোমাদের আমি একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, কারণ এটা একটা আমার বৃত্ত। ওকে, তাহলে একটা যদি জ্যা নিই, এখান থেকে একটা জ্যা নিলাম, তাহলে এই যে অংশটা দেখতে পাচ্ছ বড়টা, এটা কি হবে আমার, যেহেতু বেশি আছে তাহলে এটা কি অধি আসবে এর সাথে, অধিবৃত্তাংশ। আর যেহেতু এইটুক ছোট, আমার এইটুক ছোট অংশ, দেখো এইটুক ছোট অংশ, ওকে তাহলে এটা কি আমার উপবৃত্তাংশ। ওকে, আর এটা কি আমার জ্যা, এইটুক হচ্ছে আমার জ্যা। যখনই একটা জ্যা দিয়েছে তাহলে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা অধি পাচ্ছি, একটা উপ পাচ্ছি, এটাই বলেছে। ওকে, তারপরে দেখো কি বলেছে, যে চিত্রে দেখছি দুই ধরনের বৃত্তাংশ। তাহলে এটা তো বুঝতে পারলো কোনো বৃত্তের একটি জ্যা একটি চাপ দ্বারা গঠিত ক্ষেত্রকে কি বলা হয়, সেগমেন্ট বলা হয়। ওকে, এই লাইনটা মনে রাখবে যে একটা জ্যা যখন আসছে তখন কি বৃত্তাংশ বলা হয়। চিত্রে দেখছি দুই ধরনের বৃত্তাংশ পেয়েছি, একটি বড় বৃত্তাংশ আর অপরটি ছোট বৃত্তাংশ। দেখতে পাচ্ছি যে এটা ছোট উপবৃত্তাংশ, এটা অধিবৃত্তাংশ। বলছে বড় বৃত্তাংশটি সেটা কি মেজর সেগমেন্ট মানে অধিবৃত্তাংশ, আর ছোটটাকে বলা হয় উপবৃত্তাংশ মানে মাইনর। মাইনর কত অর্থ কি, ছোট। ওকে, এগুলো একটু মনে রাখবে, এগুলো দিয়ে কিন্তু কোশ্চেন আসবে। আমি একটি বৃত্ত এঁকেছি যার কেন্দ্র হচ্ছে ও, দেখো একটা বৃত্ত এঁকেছে যার কেন্দ্রটা কি, দেখো কেন্দ্রটা হচ্ছে ও। ওকে, এবং বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, যে কোনো বিন্দু একটা নিয়েছে এ, এখানেও নিতে পারতো, এখানেও নিতে পারতো, ও বি একটা এখানে নিয়েছে, সঙ্গে কেন্দ্র ও যোগ করে, বলছে এ ও বি এর সঙ্গে কেন্দ্র যদি আমি যোগ করে দিচ্ছি, তাহলে দুটি ব্যাসার্ধ পাচ্ছি, একটা ও থেকে এ, আর একটা কি পাবো, ও বি পাবো। ওকে, ও বি। দেখো এই ছবিটা যদি আমি দেখিয়ে দিই, যে একটা বৃত্ত আঁকলাম আমরা, কেন্দ্র কোথায় হবে, মিডিলে। এখানে একটা বিন্দু নিলাম এ, এখানে ঠিক বরাবর নেব বি, এইদিকে নিব না, ওকে একটা চাপের মধ্যেই নেব বি। এবার বলছে এটার নাম যদি ও হয়, তাহলে ও থেকে এ আর ও থেকে যে বি, এদের দূরত্বটা কি সমান হবে, দুটোই বৃত্তের কি ব্যাসার্ধ। ওকে, সোজা টেনে দিলে ব্যাস, এটাকে সোজা টেনে দিলে ব্যাস, তার ব্যাসের অর্ধেক কি ব্যাসার্ধ, দুটোই সমান, সেটাই হবে এটা। ও এ ও বি পেয়েছি। 6 নম্বর পয়েন্টে দেখো কি বলেছে, বলেছে যে ওই ও এ আর ও বি ব্যাসার্ধ এবং বৃত্তচাপটার নাম কি এ বি। এ বি হচ্ছে আমার বৃত্তচাপ। দেখো বৃত্তচাপকে আমরা এইভাবে সাইন দিয়ে বোঝাবো। বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় বৃত্তকলা বা সেক্টর। তাহলে মনে রাখবে যে বৃত্তকলা কি, যে যখন দুটো ব্যাসার্ধ আসে, একটা বৃত্তে যখন দুটো ব্যাসার্ধ পাবো, এই যে অংশটা, এটাকে বলবো আমরা বৃত্তকলা বা সেক্টর। ওকে, সেটা নিচের দিকেও থাকতে পারে বা উপরের দিকেও থাকতে পারে। ওকে, চলো নেক্সট। এবার পয়েন্টটুকু কি বলেছে দেখো, যে অর্থাৎ যে কোনো বৃত্তের দুটি ব্যাসার্ধ, যে কোনো বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্তকলা বলা হয়। মনে রাখবে এই লাইনগুলো। যে কোনো বৃত্ত নাও, যখনই দুটো ব্যাসার্ধ আসে তার মানে সেটাকে সেক্টর বা বৃত্তকলা বলা হয়। এর ফলে দুটি বৃত্তকলা পাবো, একটি হচ্ছে বড় বৃত্তকলা যেটাকে মেজর সেক্টর বলবো, আর অপরটি হচ্ছে ছোট বৃত্তকলা যেটাকে মাইনর। দেখো এই বৃত্তে আমি দুটো পেয়েছি, তাই না? একটা দেখো কি কালার দেওয়া আছে, এটা অনেকটা স্কাই কালার দেখতে পাচ্ছি, বেগুনি কালার, আর এটা একটু কি হোয়াইট বা কি চকলেট কালার। তাহলে দেখো আমি এখানে যদি দেখাই, এটাকে আমরা অন্য একটা পেন নিই। ওকে, যখনই আমি দুটো ব্যাসার্ধ টানলাম তাহলে এটা একটা পুরো পিকচার আসলো আমার, এটা কি বলবো, অধি বৃত্তকলা। ওকে, তাহলে এটা হচ্ছে আমার অধি বৃত্তকলা, কেন কি এটা বড়। আর এই যে ছোট অংশটা দেখতে পাচ্ছ, ওকে আমি যদি একটা পেন দিয়ে দিই, এই যে ছোট অংশটা দেখতে পাচ্ছ, এটা কি হচ্ছে আমার সেটা হচ্ছে কি ওকে, সেটার নাম কি হচ্ছে, একটা ছোট বৃত্তকলা মাইনর, আর একটা হচ্ছে মেজর। তাহলে এটা হচ্ছে আমার মাইনর, এইটুকু হচ্ছে আমার মাইনর, এটা হচ্ছে মেজর। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? বা বড় বৃত্তকলা বলতে পারো, এটা হচ্ছে বড় বৃত্তকলা, এটা হচ্ছে ছোট বৃত্তকলা। ক্লিয়ার? চলো নেক্সট পেজ। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকবে। ওকে, আমরা নেক্সট পার্ট 2-এ, ওকে পার্ট নাম্বার 2-তে আমরা বাকি বিষয়টা আলোচনা করব।
আচ্ছা দেখো এখানে একটু অংশ বাকি আছে, সেই অংশটা আমরা এই ভিডিওর মধ্যেই করে নিই। ওকে, পেজ নাম্বার 52-তে আসে। দেখো কি বলেছে, যদি দুটি বৃত্তকলা সমান হয় আমরা অর্ধবৃত্তাকার ক্ষেত্র পাব। অবশ্যই আমরা দেখলাম যে অর্ধবৃত্তাকার দুটো ক্ষেত্র পাচ্ছে, এবং সেক্ষেত্রে বৃত্তকলার ব্যাসার্ধ দুটি এবং বৃত্তচাপ কেমন হবে নিজে খুঁজে লিখি। তাহলে এটা বুঝতে পারছো যে সেক্ষেত্রে বৃত্তকলার যে ব্যাসার্ধ দুটি এবং বৃত্তচাপ কেমন হবে যদি দুটি বৃত্তকলা সমান হয়। তো চলো এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে যদি দুটি বৃত্তচাপ সমান হয়, তো ধরে নাও এটা আমার বৃত্তের কেন্দ্র, আমি এখানে পেন্সিল বসাবো, এখানে একটা দাগ দেব। ওকে, এখানে আমি একটা বৃত্তচাপ নেব এইভাবে এই পর্যন্ত, আবার নিচের দিকে একটা সেম ভাবে বৃত্তচাপ নেব। তাহলে দেখো এই পয়েন্ট যদি আমি দাগ টেনে দিই ব্যাস বরাবর, তাহলে এখানে দুটো বৃত্তচাপ আছে। ওকে, একটা হচ্ছে আমার এই বৃত্তচাপ আর একটা হচ্ছে নিচের বৃত্তচাপ। এবার কি বলেছে দেখো, বলেছে যে যদি সমান হয় তাহলে অর্ধবৃত্তাকার ক্ষেত্র পাবো অবশ্যই, সেই ক্ষেত্রে বৃত্তকলার ব্যাসার্ধ দুটি এবং বৃত্তচাপ কেমন হয়। ব্যাসার্ধ দুটি মানে এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, যদি এটা আমরা কেন্দ্র ধরি, ব্যাসার্ধ দুটি এবং বৃত্তচাপ কেমন হবে। তাহলে এটা যদি নাম দিই এক্স, এটা ওয়াই, এটাকে নাম দিই পি, আর এটাকে নাম দিই এ, তাহলে আমার এক্স পি ওয়াই এটা একটা বৃত্তচাপ, আর একটা কি হবে এক্স পি ওয়াই, এক্স পি ওয়াই। ওকে, এক্স পি ওয়াই এটা একটা বৃত্তচাপ, দুটো বৃত্তচাপ পেয়ে গেলাম। ওকে, পরে দেখো কি বলেছে, বলেছে 7 নম্বর পয়েন্টটা বলেছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আলাদা আলাদা দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে যে অসংখ্য বৃত্ত অঙ্কন করতে পারবো তাদের কি বলবো। দেখো এই বৃত্তটার দিকে দেখো, যখন আমরা কেন্দ্রে কম্পাসের কাঁটা রাখবো তাহলে আমি একটা পেন্সিলটা একটু দূরে সরিয়ে আমি এভাবে গোল করতে পারি, আর একটু দূরে সরিয়ে এভাবে গোল করতে পারি, আর একটু দূরে সরিয়ে পেন্সিলটা এভাবে গোল করতে, তাহলে এইভাবে কতগুলো বৃত্ত হবে, অসংখ্য। তাহলে বলছে এইসব বৃত্তকে এক কেন্দ্রীয় বৃত্ত বা কনসেন্ট্রিক সার্কুলার বলা হয়, সার্কেলস বলা হয়। ওকে, কনসেন্ট্রিক সার্কেলস বলা হয়। কেন এক কেন্দ্রীয় নাম, কেন এটা, কেন কেন্দ্র একটাই। এটা যদি আমার পেন্সিলের কাটা হয় তাহলে আমি এভাবে যখন ঘোরাবো পেন্সিলটাকে দূরে রেখে, পেন্সিলটাকে আর একটু দূরে রেখে আমি এভাবে ঘোরাচ্ছি, দেখো একই কেন্দ্র, এখান থেকে তো কাটা রেখে আমি ঘোরাচ্ছি বারবার, তাই তো, এখানেই কাটা রেখে আমি কি বারবার ঘোরাচ্ছি, তাহলে দেখো এদের সেন্টার কি একটাই। ওকে, তাহলে তার জন্য একে কি বলবো, এক কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ। এক কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য নয়, বলছে একক কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ নির্দিষ্ট নয়, অবশ্যই এটা নির্দিষ্ট নয়। কেন কি, ব্যাসার্ধটা কি, ছোট বৃত্তের ক্ষেত্রে এইটুক ব্যাসার্ধ, বড় বৃত্তের ক্ষেত্রে দেখো এটা ব্যাসার্ধ, আবার তার চাইতে বড় বৃত্তের ব্যাসার্ধ এটা, দেখো তাই তো, তার চাইতে বড় হচ্ছে এটা। তো ব্যাসার্ধর যে পরিমাপটা আছে সেটা চেঞ্জ হতেই আছে। ওকে, নির্দিষ্ট নয়। নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আলাদা আলাদা বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত আঁকলে কি পাবো দেখি। দেখো বলছে বিন্দুটা থাকতে হবে নির্দিষ্ট। তাহলে দেখো আমরা 4টা বৃত্ত এঁকেছে, এদের সমান সর্বসম বৃত্ত বা ইকুয়াল কনক্রিট, ওকে সার্কেলস, কনক্রিট সার্কেলস বলা হয়। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে একই যদি আমি ডিস্টেন্সটা রাখি আর যদি বৃত্ত এঁকে নিই তাহলে প্রত্যেকটা বৃত্ত কি সমান হবে, তাই তো, প্রত্যেকটা বৃত্ত দেখো সমান। কেন, আমার বিন্দুটা যে থাকবে সেটা নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আমি আলাদা আলাদা বৃত্ত আঁকবো, তাহলে বৃত্ত 4টাই সমান হবে, তাহলে এদের সমান সর্বসম বৃত্ত বা ইকুয়াল ফর কনগ্রুয়েন্ট সার্কেলস বলা হয়। ওকে, এই পর্যন্ত ছিল আলোচনা। নেক্সট পার্ট আমরা যেখানে পার্ট 2-এ কষে দেখি 3.1টা করবো।